তো সবাইকে পাই দিবসের শুভেচ্ছা। তোমরা জানো যে মে মাসের 14 তারিখ পৃথিবীব্যাপী যারা খুব ম্যাথ লাভার যারা তারা খুব ধুমধাম করে পাই দিবস পালন করে, অনেক র্যালি হয়। আমাদের বাসায় একটু আগে আমরা পাই দিবসের কেক কেটে আসলাম, যেটা আমার ছোট মেয়ের নাম পাই। ছোট মেয়ে অবশ্য সে এখন মেজো হয়ে গেছে। ইয়াটা এটা আজকে দিব স্যার, কালকে না দিব স্যার? ও আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। হুম। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ। এখন এখন 4 মাস এখন ইয়েটা ওই স্লাইডটা আমি আপনাকে রাতে পাঠিয়ে দেবো। আমাকে দেওয়া অনিমেষ শুধুমাত্র যে হসপিটাল ডকুমেন্টস রেটটা দিতে পারছে। আমি মনে করলো অন্য যে ডাটাগুলো মর্টালিটি ডাটাগুলো আমাদের কাছে নাই, ওটা আমি করে রাখছি, জাস্ট আপনাকে করে রাতে পাঠিয়ে দেবো। তাহলে এখন আমরা 4 মাস পরেই সবাইকে এলিজিবল হয়ে যাবে বুস্টারের জন্য। আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা চলো, আমরা হচ্ছে যে তোমাদের কেক, হ্যাঁ তোমরা কেক খেতে পিটুতে চলে এসো। পিটুতে আসলেই পায়ের পুরো নাম হচ্ছে আদ্রিনা নীল পাই। আদ্রিনা নীল পাই। সো দিস ইজ আদ্রিনা নীল পাই। তো ত্রিকোণমিতি থেকে তোমার এর আগে শুধু একটা বিসিএস, মানে আমরা এর আগে বিসিএস গুলো বলতে আমি 35 বিসিএস এর পরে বোঝাচ্ছি, কারণ তোমরা জানো যে 35 বিসিএস এর পরে বিসিএস একটা নতুন সিস্টেমে হচ্ছে। এর আগে সিস্টেমটা ডিফারেন্ট ছিল, এর আগে 100 নাম্বার প্রিলি হইতো। তো এরপর থেকে 35 পর থেকে 200 নাম্বার প্রিলি হচ্ছে। তো এই 35 এর পর থেকে একবার মাত্র ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন আসছে। ওটা হুবহু ত্রিকোণমিতি বলা যাবে না আসলে ওটাকে, কিন্তু হ্যাঁ ত্রিকোণমিতি অনুপাত দিয়ে সলভ করতে হয়। আর কোনো প্রশ্ন আসে নাই। তো প্রশ্ন আসে না মানে এই না যে আমরা একদমই আমরা হচ্ছে যে পড়বো না, কিন্তু এখানে কিছু বিষয় আমরা এখানে নাইস টু নো, জেনে রাখা ভালো। যদি কোনো বাই চান্স যদি চলে আসে, যাতে করে আমরা অন্তত একটু হলে চেষ্টা করে দেখতে পারি। তো বিশেষ পরীক্ষার মধ্যে যে সিলেবাসটা যদি তোমরা দেখো, তাহলে দেখবা ত্রিকোণমিতি থেকে দুটো টপিক দিছে। একটা হচ্ছে হাইট এবং ডিস্টেন্স বের করা, আর একটা হচ্ছে ত্রিকোণমিতির অনুপাতগুলোর মান বের করা। সো দুই টাইপসের তুমি যদি প্রবলেম সলভ করো বিসিএস পরীক্ষার জন্য, আই হোপ এটা তোমার জন্য এনাফ। ব্যাংকে যারা পরীক্ষা দিবা সেক্ষেত্রে তোমার হচ্ছে যে একটু তোমার ডিটেলস তোমাকে করতে হবে। হ্যাঁ, রিটেনের জন্য এখন পর্যন্ত 35 এর পরে ত্রিকোণমিতি থেকে এখন পর্যন্ত শুধু 38 বিসিএস একবার প্রশ্ন আসছে। এটা ছাড়া ত্রিকোণমিতি থেকে তোমার বিসিএস পরীক্ষায় তোমার প্রশ্ন এর মধ্যে আর আসে নাই। এরপর আমাদের কিন্তু পড়তে হবে। তো চলো, আমরা যেটা জেনেছিলাম যে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের সরি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে ভূমি সংলগ্ন যে কোণটা, সেই কোণটা যদি হয় থিটা, তাইলে আমাদের এই বাহুটাকে আমরা বলি অতিভুজ। আর নিচের বাহুটা, দ্যাট ইজ থিটা সংলগ্ন যে বাহুটা, সেটা হচ্ছে ভূমি। আর এই বাহুটা হচ্ছে লম্ব। তো মানুষজন খেয়াল করলো, তোমার সেই প্রাচীন কাল থেকে মানুষজন খেয়াল করলো যে আমি যদি ঠিক এরকম এই সাইজের একটা যদি ত্রিভুজ আঁকি, যার দুজনের মধ্যে থিটাটা যার ইকুয়াল, এইখানে লম্ব আর অতিভুজ যে অনুপাত, এইখানেরও লম্ব আর অতিভুজের অনুপাত কিন্তু সেম হবে। এখানে লম্ব আর অতিভুজ ভাগ করলে, এইটার লম্ব অতিভুজ ভাগ করলে সেম ভ্যালু হবে। হ্যাঁ, তো মানুষজন এই অনুপাতগুলো কিছু নাম দিল। সে নামগুলো কি কি? মানুষজন দিল যে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, এটাকে একটা নাম দিল, সেটা হলো সাইন। সো ভূমিকে, ভূমি এবং অতিভুজের যে অনুপাত, তাকে দিল মানুষ কস, মানে কোসাইন, সংক্ষেপে আমরা কস বলি। তারপরে লম্ব এবং ভূমির যে অনুপাতটা, তাহলে দিল মানুষজন নাম ট্যানজেন্ট। সো এটা হলো ট্যান থিটা। আমরা সঙ্গে মনে রাখতে পারি সো লতি, ভূতি এবং লঘু। হ্যাঁ, এই তিনটা মনে রাখলে আমরা হচ্ছে সাইন, কস এবং ট্যান। তো এখানে যেরকম লম্ব বাই অতিভুজ যদি সাইন হয়, তাহলে উল্টাটা অতিভুজ বাই লম্ব, সাইনের বিপরীতটা, তাহলে সেটাকে বলি আমরা কোসেক থিটা। মানে কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, উল্টাটা। কস থেকে যেরকম ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি হচ্ছে এটা উল্টাটা। সো কসের বিপরীত হচ্ছে সেক থিটা। আর আমরা লম্ব বাই ভূমি যেরকম টেন থিটা, সো উল্টা যদি করি ভূমি বাই লম্ব যদি হয়, তখন সেটা হয়ে যাবে কর থিটা। তাহলে আমরা এই 6টা ত্রিকোণমিতি অনুপাত আমরা হচ্ছে যে জানলাম যে এটা কি আছে। তো চলো, এই যে ত্রিভুজটা, সো
এই ত্রিভুজটার নাম যদি আমরা দেই এ বি সি, তাহলে আমরা বলতে পারবো যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এখন আমরা যদি উভয় পক্ষকে এসি দ্বারা যদি ভাগ করি, সো এ বি স্কয়ার বাই এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ভাগ এসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1 হয়ে যাবে, তাই না? ওকে, তাহলে এবি বাই এসি, এবি বাই এসি সমান কি বলতো? লতি, তাহলে লম্ব বাই অতিভুজ। তাহলে এবি বাই এসি সমান কি? সাইন, তাই না? সাইন থিটা। যদি স্কয়ার আসে তাহলে আমরা সাইন স্কয়ার থিটা দিলাম, মানে এবি বাই এসি হোল স্কয়ার আর কি, প্লাস বিসি বাই এসি হোল স্কয়ার। তাহলে বিসি বাই এসি মানে কি? বিসি বাই এসি মানে ভূমি অতিভুজ, এটা হলো তাহলে কস বিসি বাই এসি হোল স্কয়ার আর কি, দুজনের উপর স্কয়ার আছে। তাহলে আমরা একবারে এটা হোল স্কয়ার আমি এক লাইনে লিখে ফেলছি আর কি। তাহলে এই স্কয়ার কসের উপর উঠে যাবে, কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এইটা হচ্ছে আমাদের, আমরা নতুন আর একটা সূত্র পেলাম। তো এইভাবে তোমরা 9-10-এ তোমরা হচ্ছে যে এইভাবে প্রুভ করে আরো দুটো সূত্র তোমরা পড়ছিলা। সেটা হচ্ছে একটা হচ্ছে sec স্কয়ার থিটা আর একটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা। কে কি নতুন জয়েন করছে? ওকে, সো sec স্কয়ার থিটা আমরা পড়ছিলাম 1 প্লাস tan স্কয়ার থিটা, আর কোসেক স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস কট স্কয়ার থিটা। এই যে কোর সাথে মিল আছে, মনে রাখতে পারবে। হ্যাঁ, সেকের লগে tan, কোসেকের সাথে কট। তো এই তিনটা সূত্র, আর আমরা যে এখানে যেটা বললাম 6টা অনুপাত। সো এই হয়ে গেল আমাদের ত্রিকোণমিতির বেসিক সূত্র। তো এখন আসো মান নির্ণয় পারপাজে আমাদের এখানে আরো কিছু বিষয় জানা লাগবে, যে আমরা কিভাবে বিভিন্ন রকমের কোণের মান নির্ণয় করব। প্রথমে আসো আমরা কোণের মান নির্ণয় করার জন্য আমি তোমাদেরকে একটা সংখ্যা পদ্ধতি দেখাইছিলাম, তাই না? সেই সংখ্যা পদ্ধতির মধ্যে আমি দিয়েছিলাম যে থিটার ভ্যালুটা কত, 0, তারপরে হতে পারে 30, তারপরে হতে পারে 45, তারপরে 60 এবং তারপরে 90। আচ্ছা, এই ক্লাসে জয়েন রিকোয়েস্ট যারা দিচ্ছে তোমরা কি, আচ্ছা মাহবুবা মিষ্টি সরি, তোমরা কি লিংক পাইনি আগে? ভাইয়া অনেকে লিংক পায় নাই, মেসেজ দিচ্ছে। ও অনেকে লিংক পাই নাই। আচ্ছা, আমি রাফিলকে একটা নক দিচ্ছি। মানে আমি 1 সেকেন্ড কোনো দিকে যদি না তাকাই, মানে পিটু এর অবস্থা পায়খানা হয়ে যায়। মানে আমি যদি একটু যদি কোনো কারণে যদি না তাকাই, তো এটা কোনো কিছু ঠিক থাকে না। ওকে, সো আমরা এখানের মধ্যে এই দেখো তো, সবাই মনে হয় এই নট নট ইনভাইটেশন পাইনি, একটু দেখো তো। হুম হুম, ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। সো এখানের মধ্যে আমাদের আমরা বলছিলাম সাইন, কস এবং টেন, এই তিনজনের তুমি হচ্ছে যে আহ, তিনটা বের করতে পারলেই হবে। সো এখানে আমরা বের করার জন্য কয়েকটা জিনিস বলছিলাম। তাহলে কি কি জিনিস বলছিলাম? এখানের মধ্যে বলছিলাম তোমার, তুমি যেটা লিখবা 0, 1, 2, 3, 4। তো সাইনেরটা যদি পারো কতটা লেখা, কতটা উল্টাটা, তাহলে কতটা হলো তোমার উল্টাটা জাস্ট 4, 3, 2, 1, 0। আর টেনের ক্ষেত্রে 0, 1, 3, 9। এই জিনিসগুলো তুমি যদি হচ্ছে যে মনে রাখতে পারো এখানের মধ্যে 0, 1, 2, 3, 4, হ্যাঁ 4, 3, 2, 1, 0 মনে রাখলে তুমি যে কোনো ভ্যালু বের করবা। তাহলে এখানে আমরা 4 দিয়ে ভাগ করে রুট করবো জাস্ট। সো প্রত্যেক তোমার ধরো প্রয়োজন হবে সাইন 30 ডিগ্রির মান, তাহলে 4 দিয়ে ভাগ করে রুট, তাহলে 4 দিয়ে ভাগ করে রুট করলে কত? হাফ। তোমার বের করা লাগলো হচ্ছে যে সাইন 45 ডিগ্রির মান, তাহলে হচ্ছে তুমি 4 দিয়ে ভাগ করে রুট, তার মানে কত? 1/2 রুট, তার মানে 1/√2। তোমার যদি লাগে যে সাইন 6 ডিগ্রি মান, তাহলে 4 দিয়ে ভাগ করে রুট, তাহলে কি আসবে এখানের মধ্যে? √3/2। ওকে,
আচ্ছা, এখন আসো আমাদের যদি তাহলে কস যদি লাগে তাহলে হচ্ছে যে তোমার তুমি যদি ভ্যালুগুলো বের করো তাহলে ভ্যালুগুলো আসবে তোমার 0, 0.5, তারপরে 1/√2, √3/2, 1। হ্যাঁ, যার দ্বারা ভাগ যদি করো কসটা ঠিক উল্টা, তাহলে হচ্ছে তোমার কস 0 ডিগ্রি মান হচ্ছে 1, কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, কস 45 হচ্ছে 1/√2, কস 60 হচ্ছে হাফ, কস 90 হয়ে যাবে কি শূন্য হয়ে যাবে। ওকে, তাহলে সাইন কস আমরা এভাবে আমরা বের করতে পারবো। টেনের ক্ষেত্রে 0.39, 0.139 আমরা 3 দ্বারা ভাগ করে রুট, তো 3 দ্বারা ভাগ করে রুট, 3 দ্বারা ভাগ করে রুট, 3 দ্বারা ভাগ করে রুট, হ্যাঁ, তারপরে 3 দ্বারা ভাগ করে রুট। তো তোমার যদি লাগে যে তোমার tan 60 ডিগ্রি মান, তাহলে 3 দ্বারা ভাগ করে রুট করলে কত, কাটাকাটি করলে 3, তার মানে √3। তারপর তুমি 45 ডিগ্রি মান কত, কাটাকাটি করলে 1, তার মানে √1 মানে 1। তুমি যদি tan 30 মান বের করতে চাও তাহলে কত, 1/√3 হবে এখান থেকে। তাহলে এইভাবে ভ্যালুগুলো আমরা বের করতে পারি। তো এখন এইখানে যে ভ্যালুগুলো আমরা দেখাচ্ছি এগুলো হচ্ছে সবগুলো 90 ডিগ্রি এর ভ্যালু। হ্যাঁ, তো তুমি 90-এর চেয়ে বেশি মান যদি তোমার, যদি ধরো তোমার কোন হচ্ছে যে 150 ডিগ্রি, 120 ডিগ্রি, হ্যাঁ, 270 ডিগ্রি, 540 ডিগ্রি, 1000 ডিগ্রি, তাইলে পরে সেক্ষেত্রে তুমি কিভাবে ভ্যালুগুলো বের করবা। ওকে, আমরা যাদের ইন্টারমিডিয়েটে যাদের ম্যাথ ছিল, সো আমরা তারা জানি যে কিভাবে 90 ডিগ্রির চেয়ে বড় কোণ হলে সেক্ষেত্রে আমরা মান বের করতে পারবো। বা যাদের ম্যাথ ছিল না ইন্টারমিডিয়েটে, সো তাদের জন্য আমি একটু সহজে বুঝে দিচ্ছি যে তুমি কিভাবে জিনিসপত্রগুলো মনে রাখতে পারো। আমি এখানে যেটা যেটা জানা জানা বলবো তুমি এমনি চিন্তা করবা, তুমি উল্টা পাল্টা চিন্তা করবা না। তুমি আমি ওখানে ওটা শিখছিলাম সেখানে সেটা জানছিলাম, সো তুমি অনেক জায়গায় কি জানতে পারো। অনেক জায়গায় হচ্ছে তোমার 10 থেকে 9 করা শেখায়, আমি 10 থেকে 9 করা ইউজুয়ালি শেখাই না। তো তুমি যদি আমি যেটা বলবো এটা ফলো করো তাহলে তোমার এখানে কমপ্লেক্স লাগবে না, কারণ আমি তোমাকে এখানে একটা কঠিন কথা বলবো না, আমি তোমাকে পুরোটা ইজি কথাটাই বলবো শুধুমাত্র, ভিতরে একটা কঠিন কথা বলবো না। এই বিষয়টা সহজ বানানো যায় স্টুডেন্টের জন্য। তো যারা সায়েন্সের তারা সেই কঠিন বিষয়টা জানে, তো তারা প্রচন্ড প্যাচ লাগায়। তা প্যাচ না লাগানোর জন্য আমি একটা এখানে সহজ একটা বিষয় বলবো। প্রথমে তুমি এখানে, আমরা বলছিলাম যে কোণ এখানে শুরু হয় তাই না, তাহলে ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরে, কোনটা ঘড়ি কাঁটা বিপরীত দিকে এভাবে ঘুরে, তাহলে এই এক চক্কর ঘুরে আসতে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় বলো তো, এক চক্কর ঘুরে আসতে, এই যে এক চক্কর ঘুরে আসতে, এক চক্কর ঘুরে আসতে কত, 360 ডিগ্রি তাই না। আচ্ছা, তাহলে এতটুকু ঘুরছে, কত ডিগ্রি হয়েছে, এতটুকু ঘুরছে কত ডিগ্রি, 180। আবার ঘুরলো তাহলে কত, আরো একটা 180, আর একটা ঘুরলো তাহলে 3টে 180, আবার ঘুরলো তাহলে 4টে 180, আবার ঘুরলো তাহলে 5টে 180 তাই না, আবার ঘুরলো তাহলে 6টে 180, এইভাবে ঘুরতে থাকবে জিনিসটা। হ্যাঁ, তো দেখো আগে হলো যে তোমার এখানে যে কোন চতুর্ভাগে কোন কোনটা পজিটিভ সেটা, এটা মুখস্থ করো। প্রথম যে চতুর্ভাগ, সো এটা কত ডিগ্রি দেখো, এটা হলো 0 ডিগ্রি কিন্তু শুরু, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, হ্যাঁ, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি। তার মানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত যদি থাকে, যতগুলো কোণ আছে সবাই এখানের মধ্যে পজিটিভ, এখানের মধ্যে সবাই পজিটিভ। এই চতুর্ভাগে সাইন এবং কোসেক পজিটিভ, এইখানে যেই পড়ে পড়ুক বাকি সবাই নেগেটিভ। মানে সাইন 100 বললে সে পজিটিভ, কিন্তু যদি এখানে কস 100 পড়ে তাহলে সে নেগেটিভ। তবে সাইন কোসেক ছাড়া এখানে মধ্যে যারা যারা পড়বে এই ঘরে তারা সবাই নেগেটিভ। তো সাইনের কোনাকুনি এখানে আছে কস এবং সেক, তো কস এবং সেক, এই ঘরে কস এবং সেক পজিটিভ, তাহলে এই ঘরে হচ্ছে তোমার ট্যান কট পজিটিভ। এগুলো হচ্ছে এই ঘরে সবাই পজিটিভ এখানের মধ্যে, হ্যাঁ। এই ঘরের মধ্যে যদি কেউ পড়ে তাহলে সাইন এবং কোসেক ছাড়া বাকি সবাই নেগেটিভ, শুধু সাইন আর কোসেক পজিটিভ এখানের মধ্যে। এই ঘরের মধ্যে ট্যান এবং কট পজিটিভ, এই ঘরের মধ্যে হচ্ছে কস এবং সেক পজিটিভ। ওকে, এই জিনিসটা মাথার মধ্যে ঢুকাও। সো নাম্বার 1 সূত্র এটা মাথার মধ্যে ঢুকাও, হ্যাঁ। নাম্বার 2 দেখো তো, একটা 180 তাহলে এখানে পড়বে তাই না, এখানে পড়বে একটা 180। ওকে, দুটো 180 হলে আবার এখানে পড়বে, এই দুটো 180 এখানে তাই না, আরেকটা 180 তার মানে আবার এখানে পড়ছে, তার তিনটে 180 হলে এখানে, আরেকটা 180, তার চারটে 180 হলে আবার এই ঘরের মধ্যে এই রেখার মধ্যে পড়ছে, হ্যাঁ। আরেকটা 180 নাও তাহলে আবার এখানে পড়ছে, তার পাঁচটা 180 হলে এখানে পড়ছে, হ্যাঁ। আগের পেজটা এই যে অল পজিটিভ, এখানে সাইন কোসেক পজিটিভ, এই কসেক এবং ট্যান কট। তুমি ভাই কি বলতেছো, জিনিসটা হচ্ছে যে ধরো
সে 180, হ্যাঁ এখানে হলো 180, আচ্ছা ধরো এখানে 180, হ্যাঁ 360 বলবো আর একটা 180 হবে, তখন এখানে এই জায়গায় পড়ছে, হ্যাঁ 360 হলে এখানে পড়ছে, 540 হলে আবার এখানে, আর একটা 180 হলে আবার এখানে, হ্যাঁ তাহলে দেখো প্রথম যেটা পড়ছে 180 ইন্টু 1, সে কোন জায়গায় পড়ছে, এইটা হচ্ছে ধরো লেফট, তুমি লেফট রাইট আনসার দিবে, শুধুমাত্র লেফট এবং রাইট আনসার দাও, লেফট এবং রাইট, এটা লেফট এটা রাইট। তাহলে একটা 180 হলো এখানে, দুটো 180 হলো কোথায় পড়ে, দুটো 180 রাইটে পড়ে তাই না, তো 2 ইন্টু 180 রাইটে পড়ে, তারপরে 3 ইন্টু 180 মানে 540 আবার আবার এখানে তাই না, 4 ইন্টু 180 আবার রাইটে পড়ছে। তাহলে তাহলে কি বুঝলাম আমরা, যে বিজোড় সংখ্যা 180 পরে লেফটে আর জোড় সংখ্যা 180 পরে রাইটে, বুঝা গেল, বিজোড় সংখ্যা দেখ 1 ইন্টু 180 এখানে, আমাদের 180 এখানে, হ্যাঁ তাহলে দেখো 180 হচ্ছে যে কোথায়, লেফটে, এরপরে এই আরেকটু পূর্ণ 360 সে পড়লো আবার রাইটে, আবার একটা 180 তার মানে 540 পড়লো লেফটে, আরেকটা 180 মানে 720 আর বাড়াইলা সেটা বললো রাইটে। তাহলে কি বুঝলা, বুঝলা যে 180 এর জোড় গুণিতক করে রাইটে, 180 এর বীজ গুণিতক করে লেফটে, এটা বোঝা গেল কিনা, এটা বুঝতে পারছো, ওকে 180 এর জোর হইলে সে পরে রাইটে, 180 যদি তোমার বীজগণিত হয় সেটা পরে লেফটে, নাম্বার 2 সূত্র, হ্যাঁ নাম্বার 2 সূত্র, নাম্বার 3 আসো, নাম্বার 3 সূত্র হচ্ছে, তাহলে 180 এর লগে তুমি যদি কোনো যোগ করো, আচ্ছা এটা 1 নাম্বার চতুর্ভাগ, এটা 2 নাম্বার চতুর্ভাগ, এটা 3 নাম্বার চতুর্ভাগ, এটা 4 নাম্বার চতুর্ভাগ, 180 এর লগে যদি তুমি কোনো যোগ করো তাহলে কত নাম্বার চতুর্ভাগে পড়ে, দেখো ঘড়িকার বিপরীত দিকে যাচ্ছে 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 যাচ্ছে, 180 আরেকটু কি যোগ করো তাহলে এখানে চলে আসবে তাই না, 3 নাম্বার, তাইলে কি বলছি 180 এর বিজোড় গুণিতক প্লাস থিটা ইকুয়াল টু হচ্ছে 3 নং চতুর্ভাগ, ইকুয়াল টু 3 নং চতুর্ভাগ। তাহলে 180 পর্যন্ত এই পর্যন্ত 180 থেকে মাইনাস মানে কি, আবার ঘড়ি কাটার দিকে চলে যাব তাই না, ধরো আমি 180 না আমি 170, এই পর্যন্ত 180, তাহলে আবার পিছনের দিকে কত নম্বর চতুর্ভাগ, কত নম্বর চতুর্ভাগ, 2 নম্বর চতুর্ভাগ। তাহলে 180 এর বীজোড় গুণিতক, 180 এর বিজোড় গুণিতক মাইনাস থিটা, এটা হচ্ছে তাহলে আমাদের 2 নং চতুর্ভাগে পড়ে, এটা পরে আমাদের 2 নং চতুর্ভাগ। এ পর্যন্ত বুঝে গেছে কিনা, এই কলা বিভাগের ভাই বোনেরা বুঝা যাচ্ছে, কঠিন লাগতেছে, আমি তোমাদের বুঝা যাচ্ছে, মাসুদ রানা বুঝে, মাসুদ রানা বুঝতেছো না, কি বুঝতেছো না বলো, মাইক্রোফোন করে বলো, কি বুঝতেছো না এটা বলো, মাসুদ রানা কি বুঝতেছো না সেটা বলো। ওকে তাহলে আমরা হচ্ছে যে 180 এর বিজোড় হিসাব করলাম, যারা জিনিসটা বুঝতে পারো না যে ভাই 180 এর মানে 180 প্লাস মানে বুঝি নাই, তার মানে বুঝাতে চাইছি ধরো 180 প্লাস 30 ডিগ্রি, এটা কোন জায়গা পড়বে, এই পর্যন্ত হলে 180 30 হলে একটু সামনে, তাহলে এখানে পড়ছে, ওকে আর যদি বলি ধরো 100 ধরো 100 150 তাহলে 180 পর্যন্ত, তাহলে 180 চেয়ে কম এটা, তাহলে এখানে পড়ছে, এই চতুর্ভাগে পড়ছে, তাহলে এটা বোঝাতে চাইছি আর কি, ঠিক আছে। এবার আসো তাহলে আমরা লেফট রাইটটা বুঝো না আঁকি, লেফট রাইট কি বুঝো না সেটা আমাকে বলো, আমি তোমার প্রশ্ন বুঝি নাই, আমি কাউন্ট করতেছি, সো এটা হচ্ছে ধরো লেফট, হ্যাঁ এটা হচ্ছে রাইট, তুমি লেফট রাইট বুঝা লাগবে না, তুমি এটা পূর্ব পশ্চিম বলো, কোনো সমস্যা নাই, দিস ইজ ওয়েস্ট, এটা হলো পশ্চিম, এটা হলো পূর্ব, ইস্ট ওয়েস্ট বুঝলে হবে, হ্যাঁ রাইট লেফট বুঝতে হবে না, ইস্ট ওয়েস্ট বুঝতে পারলে হবে, ম্যাপের মধ্যে আমরা সামনে এটা ওয়েস্ট এটা ইস্ট, হ্যাঁ এটা বুঝতে পারলে হয়েছে, বিষয়টা হচ্ছে আমি কোন কাউন্ট করতেছি, এই পর্যন্ত আসলে 180 হবে, 360 বললে আবার এখানে এখানে চলে আসছে, 540 বললে আবার এখানে চলে আসছে, 720 বললে আবার এখানে চলে আসছে, হ্যাঁ 900 বললে আবার এখানে চলে আসছে, হ্যাঁ 1080 বললে আবার এখানে চলে আসছে, তাহলে এই যে তুমি যে ঘুরতে জিনিসটা, তাহলে কি বুঝলা জিনিসটা, জিনিসটা বুঝলা যে
1 × 180 এখানে পড়ছে, হ্যাঁ, যে তোমার হচ্ছে যে 1 × 180 কোন জায়গায় পড়ছে, এই যে লেফটে পড়ছে, এটা লেফটে পড়ছে, 1 × 180 এখানে আসলো, হ্যাঁ। তারপর 2 × 180 কোথায় পড়লো, আবার রাইটে পড়ছে। তো 2 × 180 কোথায় পড়লো, রাইটে পড়ছে। আবার 3 × 180 ওই রেখার উপরে পড়ছে। তো 3 × 180 আবার লেফটের উপরে পড়ছে। তুমি যে বলো 4 × 180 আবার আবার রাইটের উপরে পড়ছে। তো 4 × 180 আবার রাইটের উপরে পড়ছে। কি বোঝা গেল? বোঝা গেল যে 180 লগে যদি বিজোড় সংখ্যা গুণ থাকে তাহলে লেফটে পড়ে, আর 180 লগে যদি জোড় সংখ্যা গুণ থাকে তাহলে রাইটে পড়ে। আর কি এবার বুঝতে পারছো? ওকে, তো এখন আমার তো এক্স্যাক্টলি যদি 360 ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারবো যে এক্স্যাক্টলি 360 ডিগ্রি। তাহলে 180 হলে এখানে, দুটো 180 হলে এখানে পড়ছে। আমার 360 না, আমার হচ্ছে 390, 390 ধরো। তার মানে এ হলে 180, এ হলে 360, তার মানে একটু সামনে চলে গেল 38 ডিগ্রি সামনে। এটা ঘড়ি কাঁটা বিপরীত দিয়ে ঘুরে, এইভাবে ঘড়ি কাঁটা বিপরীত দিয়ে ঘুরে, হ্যাঁ, ঘড়ি কাঁটা বিপরীত দিয়ে ঘুরতেছে প্লাস কোণের জন্য। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা যেটা সামারি করলাম যে 180 এর বিজোড় যদি হয় তাহলে এই লেফট এই লাইনের উপরে পড়ে, লাইনের উপরে পড়ে, লাইনের উপরে পড়ে, লাইনের উপরে পড়ে। তাইলে লাইনের উপরে যদি পড়ে তাহলে 180 বীজগণিতক লাইনের উপরে পড়ছে, তাহলে বীজগণিতের সামথিং প্লাস, তাহলে 3 নম্বর চতুর্ভাগে পড়ছে, একটু সামনের দিকে চলে আসছে। আর যদি বীজগণিতক থেকে মাইনাস তাহলে পিছনের দিকে চলে গেছে আবার, তার মানে 2 নম্বর চতুর্ভাগে পড়ছে। তাহলে এটা যদি বুঝে থাকো তাইলে আমরা বলছিলাম যে 180 এর, তাইলে এই বীজগণিতক এখানে পড়ছে, জোড় গুণিতক আবার এখানে, তার মানে 180 এর জোড় গুণিতক, জোড় গুণিতক প্লাস থিটা কোন চতুর্ভাগে পড়ে, কোন চতুর্ভাগে পড়ে? 1 নম্বরে পড়ে না। 180 জোড় গুণিতক প্লাস, প্লাস মানে আবার আরো সামনের দিকে যাবে। চিন্তা দেখো 180 মানে তো এই 180 জোড় গুণিতক, মানে এইখান থেকে এখানে বিজোড়, এখানে জোড়, প্লাস মানে তো আরো সামনের দিকে যাবে, তাই না? এইভাবে ঘুরতেছে না, এইভাবে ঘুরতেছে না, এই আরো সামনের দিকে যাবে না। 180 জোড় গুণিতক প্লাস থিটা মানে হচ্ছে কি 1 নম্বর চতুর্ভাগ, 1 নং চতুর্ভাগ। আর 180 এর জোড় গুণিতক লগে যদি 180 এর জোড় গুণিতক মাইনাস থিটা যদি হয় তাহলে কি হবে বলতো? এই পর্যন্ত হলো 180 জোড় গুণিতক, এই লাইন পর্যন্ত, মাইনাস মানে কি আবার ব্যাকে চলে আসছে, তাহলে 4 নম্বর চতুর্ভাগ, তাহলে হচ্ছে 4 নং চতুর্ভাগ। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেটা সামারি করি। এখানে আমি চতুর্ভাগগুলো লিখি। এখানে হচ্ছে অল পজিটিভ, এখানে হচ্ছে সাইন এবং কোসেক পজিটিভ, এখানে হচ্ছে কস এবং সেক পজিটিভ, এখানে হচ্ছে ট্যান এবং কট পজিটিভ। আমি লিখি যে হচ্ছে যে তোমার যে জোড় 180, না আগে বিজোড়টা লিখি আগে। সো বিজোড় 180 প্লাস থিটা কত নম্বর চতুর্ভাগ? 3টা করে বলো, 3 নং। তারপরে বিজোড় 180 মাইনাস থিটা কত নম্বর চতুর্ভাগ? 2 নং। তারপর জোড়, জোড় 180 প্লাস থিটা 1 নং এ। তারপরে জোড় 180 মাইনাস থিটা কত নম্বরে পড়বে? 4 নং এ। মিতালি জোড় কোথায় বিজোড় কথা বুঝতেছো না? মিতালি এতক্ষণে আমি বুঝাইলাম জিনিসটা। আচ্ছা, ধরো 180 ডিগ্রি অবস্থান কোথায় আমরা বের করব, 360 ডিগ্রি অবস্থান কোথায় বের করব, এই আমি 4টা কোণ অবস্থান বের করব, 720 এর অবস্থান কোথায় বের করব? দেখো 180 অবস্থান কোথায়? এখানে না? এখান থেকে শুরু 180 এখানে কি না? এই যে এখানে 180, এই যে 180 হয়েছে, তাহলে 180 হলে কোথায় পড়ছে? এই লেফট লাইন, এটা রাইট লাইন, হ্যাঁ, লেফটে পড়ছে। আচ্ছা তুমি ভাই লেফট রাইট মানে তোমরা বুঝতেছো না ভাই, লেফট রাইট বলা লাগবে না, ইস্ট ওয়েস্ট বলো তাহলে হয়েছে। আমি বুঝছি তুমি লেফট রাইট বুঝতেছো না, কারণ তোমার হাত, আমরা ফিগারের মধ্যে ইউজুয়ালি এটা রাইট বলি, এটা লেফট বলি, এই জন্য বুঝতেছো না। ঠিক আছে, লেফট রাইট বুঝতে হবে না, এটা ওয়েস্ট আর ইস্ট বুঝো। এটা হচ্ছে তোমার ইস্ট ওয়েস্ট, বুঝলে তোমরা বুঝবে তখন। আমি আমার তোমার সুবিধার জন্য তোমাদের লেফট রাইট বলছিলাম। এটা ইস্ট, এটা হলো ওয়েস্ট, এটা হলো ইস্ট, হ্যাঁ। এবার হয়েছে, তাহলে 180 কই পড়ছে? এটা এটা ওয়েস্ট লাইনে পড়ছে, এই যে এখানে পড়ছে, তাই না? তো 360 কই পড়ছে? এখানে পড়ছে না? কই পড়লো? ইস্টে পড়ছে, তাই না? লেফট রাইট ওরা বুঝতেছে না, তোমার জন্য ভালো হলো ওরা বুঝতো না লেফট রাইট ওরা। তাহলে আবার যদি বলি আরো আরো 180, তাহলে আবার এখানে আসছে, আবার ওয়েস্টে আসছে, আরো 180 মানে 720, তাহলে আবার এখানে চলে আসছে, তাহলে আবার
ইস্টে চলে আসছে। এ বুঝতে পারছো? তার মানে 180-র এটা হলো বীজের গুণিতক, 180 ইন্টু 1 এটা ওয়েস্টে পড়ছে, 180 ইন্টু 2 এটা ইস্টে পড়ছে, এটা 180 ইন্টু 3 এটা ওয়েস্টে পড়ছে, আবার দেখো 180 ইন্টু 4 এটা আবার ইস্টে পড়ে গেছে। এবার ক্লিয়ার? তো এটা বলছিলাম লেফট, এটা বলছিলাম রাইট, এটা বলছিলাম লেফট, এটা বলছিলাম রাইট। এখন আমি এই কথাটা সামারি করছি কিভাবে? সামারি করছি আমরা যে বিজোড় 180 এখানে পড়বে, জোড় 180 এখানে পড়বে। এবার ক্লিয়ার মিতালি? তা সে কথার সাথে আমরা একটা অ্যাড করলাম, কি অ্যাড করলাম? তাহলে দেখো তুমি যে বিজোড় 180 এখানে পড়ছে, এই বিজোড় 180 এখানে পড়ছে, হ্যাঁ বিজোড় 180 গুলো এখানে পড়ছে, তাহলে এখানে 180 একটু প্লাস করলে তাহলে এই 3 নম্বর চতুর্ভাগে চলে আসবে, আর একটু মাইনাস করলে আবার 2 নম্বরে চলে যাবে। আর এখন আসো আমাদের যদি জোড় 180 যদি হয় তাহলে সে এখানে পড়ে, তাহলে একটু প্লাস করলে আবার এখানে চলে যাবে, মাইনাস করলে আবার এখানে চলে আসবে। এতক্ষণ পর পর মাসুদ রানা জিজ্ঞেস করতেছে ইভেন্ট গুলো কি রাইট সাইডে পড়বে, তুমি কোন দিকে তাকিয়ে আছো মাসুদ রানা? তুমি কি করতেছো ক্লাসের মধ্যে? আমি ক্লাসে ইউজুয়ালি আমি বকা দিই না, আমি কখনো আমার কোনো ক্লাসে বকা দিই না, আমি বাচ্চাদেরও পড়াই, আমি হাই স্কুলের বাচ্চাদের পড়াই, আমি কিন্তু ক্লাসে ইউজুয়ালি কখনো আমি বকা দিই না, আমি বকাতে পছন্দ করি না। আমার বাচ্চাদের যদি কেউ পড়ে আমি বলি আমার বাচ্চাদের বকা দেওয়া যাবে না, কিন্তু কেউ যদি দেখি ক্লাসের মধ্যে মনোযোগ দিচ্ছে না, আমি 101 বার বলতেছি জোর জোরগুলো এখানে পড়ে, তুমি আবার উল্টা করে প্রশ্ন করছো ইভেন্ট গুলো কি রাইট সাইডে পড়বে। আমি তো বলতেছি যে আমাদের জোরগুলো হচ্ছে আমাদের রাইট সাইডে পড়তেছে, জোর মানে রাইট, বিজোর গুলা আমাদের হচ্ছে লেফট সাইডে পড়তেছে, এখানে তো জিনিসটা এটা বলতেছি, তার মানে তুমি মনোযোগ দিচ্ছ না এখানের মধ্যে। এই বিষয়টা আমি খুব সিম্পলিফাই করছি এখানের মধ্যে, কারণ যারা সায়েন্সে পড়ছে জিজ্ঞেস করো, ওরা 90 ডিগ্রি দিয়ে হিসাব করছে যে 90 হয় থাকলে আবার কোন চেঞ্জ হয়, আমি ওখানে যাই নাই, তোমাদের জন্য পুরো বিষয়টা সিম্পল করে ফেলছি। হ্যাঁ, যাতে করে তোমরা প্যাস না লাগে, এখানে একটা অনেক প্যাস লাগাই করে অনেকে, আমি অনেকটা চিনি ওরা অনেক প্যাস লাগাই করে, কারণ বইয়ের মধ্যে প্যাস লাগাই মার্কা করানো আছে বইয়ের মধ্যে, বইয়ের মধ্যে এগুলো 90 ডিগ্রি দিয়ে করা, সেই জন্য ওগুলো প্যাস লাগে, প্রচুর পরিমাণে প্যাস লাগে বই সিস্টেমে। হ্যাঁ, ইন্টারমিডিয়েট বইয়ের মধ্যে তোমার হারুনের রশিদের বইয়ের মধ্যে প্যাস লাগানো সিস্টেমে 90 ডিগ্রির জন্য কস এক হয়ে যায়, সাইন হচ্ছে তোমার ইয়ে হয়ে যায়, তোমার হচ্ছে কস হয়ে যায়, ওটা বহুত ঝামেলা। হ্যাঁ, তো সেটাতে আমি যাই না। তোমরা সাইন্সের তোমরা করছো না যে তোমরা হচ্ছে যে 90 ডিগ্রির বিজোড় অনুপাতের জন্য সাইন কস হয়। হ্যাঁ, এখন আমি সবগুলো 180-র কারণে আছে 180 90 এর কত গুণিতক, জোড় গুণিতক নাকি বিজোড় গুণিতক? 180, 180, তার মানে 180 নিজে হচ্ছে যে 90 ডিগ্রি এর জোড় গুণিতক, তাই না? এই জন্য আমি 180 হিসেবে বললাম। তুমি 180-র লোক যদি 1 দাও তার 90 ডিগ্রি জোড় গুণিতক, 180-র লোক যদি 2 গুণ করো তাও 90 ডিগ্রি কি জোড় গুণিতক। 180-র লোকে তুমি জানি বানাও সবগুলো 90 ডিগ্রি কি গুণিতক, জোড় গুণিতক। তাহলে জোড় গুণিতকের সুবিধা কি, কোনগুলো কখনো চেঞ্জ হয় না। তুমি এটা মিনিটে যদি করছিল কোনগুলো চেঞ্জ করে করে করছিল, আমি 180 করার কারণে কোনগুলো চেঞ্জ হয় না। এখন আসো আমি তোমাদের জন্য কমপ্লেক্স না করে আমি খুব ইজি কয়েকটা জিনিস আগে দেখাই। ধরো তুমি বের করবা সাইন 120 ডিগ্রি মান বের করবা। হ্যাঁ, তো ওরা ইন্টারমিডিয়েটে করছিল এইভাবে, সাইন 120 ডিগ্রি লিখছিল 90 যোগ 30, 90 বিজের জন্য এটা সাইনকে কস করে দিছে কস 30, আমি ওইসব দিকে যাই নাই। হ্যাঁ, আমি ওইসব দিকে যাই নাই, আমি ডাইরেক্টলি সবাই বোঝার জন্য আমি 180 হিসেবটা করতেছি। 120 কি লিখতে পারি, লিখতে পারি আমরা সাইন 180 মাইনাস 60, লেখা যাবে কিনা এটা? লেখা যাবে। ওকে, এইবার আমরা আসি, আমরা তাহলে চতুর্ভুজের মধ্যে দেখি, তাহলে 1 নাম্বার চতুর্ভুজ, 2 নাম্বার, 3 নাম্বার, এই হলো 4 নাম্বার চতুর্ভুজ। তাহলে আমাকে বলো যে 180 180 কি গুণিতক, বিজোড় গুণিতক, তাই না? আচ্ছা, 180 মাইনাস 60 এটা কোন নাম্বার চতুর্ভাগে পড়ছে, সবাই একটু হিসাব করে বলো তো। তাহলে এই জায়গায় পড়ছে 180, তাহলে পিছনের দিকে যদি যাই তাহলে 2 নম্বর চতুর্ভুজে পড়ছে, তাহলে 2 নম্বর চতুর্ভুজের মধ্যে সাইন কি তোমার হচ্ছে যে পজিটিভ নাকি নেগেটিভ? সাইন হচ্ছে 2 নম্বর চতুর্ভুজের মধ্যে কিন্তু পজিটিভ, রাইট, পজিটিভ। তাইলে এইটা দিয়ে মনে হিসাবটা করবো আমরা পজিটিভ নাকি নেগেটিভ। এখন আসো সাইন 180 মাইনাস 60, হ্যাঁ এটার মান যত আমরা শুধুমাত্র এখানের মধ্যে সাইন 60 মানও তত, তার মানে আমরা শুধুমাত্র সাইন 60 মান বের করলে আমাদের হয়ে যাবে। সাইন 60 মান কত বলো তো, সাইন 60 মান কত? 0 1 √2 √3/2 1 √3/2, তাহলে সাইন 120 ডিগ্রি মান কত আসলো, √3/2। এখন তো আমাকে বের করতে বললো যে সাইন 150, সাইন 150, তাহলে আমরা কি করব
সাইন 180 মাইনাস 30 লিখবো। এখন বলে এটা কত নম্বর চতুর্ভুজের মধ্যে পড়ছে? 1 2 3 4 কত নম্বরে? 2 নম্বরে পড়ছে। তো 2 নম্বরের মধ্যে সাইন কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ কিন্তু, তাই না? না লিখলে সমস্যা নাই। তার মানে আমরা মান শুধুমাত্র কি এ সাইন 30, সাইন 30 মান কত? হাফ। তাহলে সাইন 150 মানে কত? মান কত? হাফ। এখন আসো সাইন 210 ডিগ্রি, সাইন 210 ডিগ্রি, তাহলে সাইন 210 ডিগ্রি মানে কি 180 প্লাস 30, তাই না? এখন বলো কত নম্বর চতুর্ভাগে পড়ছে? 1 2 3 4 কত নম্বরে? 180 সামথিং প্লাস এখানে আসছে। সাইন এখানে পজিটিভ নাকি নেগেটিভ? এটা কার ঘর? এটা ট্যান আর কটের ঘর, তাই না? এইটা হচ্ছে সাইনের ঘর, এটা হচ্ছে কসের ঘর, এটা হচ্ছে ট্যানের ঘর। তাহলে এই ঘরের মধ্যে ট্যান ছাড়া বাকি সবাই নেগেটিভ। সাইন যদি এই ঘরে পড়তো তাহলে সাইন এই ঘরে কি নেগেটিভ। তাহলে এখন আমরা কি বসাবো? শুধুমাত্র সাইন 30। তাহলে কত? সাইন 30 মান কত? হাফ। তার মানে সাইন 210 ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ। এখানে তো কস 120 ডিগ্রি, কস 120 ডিগ্রি। তাহলে আমরা লিখলাম কস 180 মাইনাস 60। ওকে, এবার বলো তো কত নম্বর চতুর্ভাগে পড়ছে? কুইকলি বলে গেল। 1 2 3 4 কত নম্বর চতুর্ভাগে পড়ছে? 2 নম্বরে। 2 নম্বরে কস পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। কারণ হচ্ছে 2 নম্বর ঘরটা কার ঘর? এটা সাইনের ঘর, তাই না? এইটা হলো কসের ঘর। তাহলে এখানে কস নেগেটিভ, তাহলে নেগেটিভ লিখে ফেললাম। তাহলে কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি। কস 60 মান কত? হাফ, তাই না? তার মানে কস 120 ডিগ্রি মান হচ্ছে কত? মাইনাস হাফ। এখন আসো আমাদের যদি বের করতে বলে, হ্যাঁ ভার্টিক্যাল এক্সিসে আসি। এখন আমরা খুব সুন্দর একটা প্রশ্ন করতে ভাস্কর, যে ভাই ভার্টিক্যাল এক্সিস যদি পড়ে যে ভাই তাহলে সাইন 180 মান কত? সাইন 180 মান কত? ওকে, সাইন 180 মান হচ্ছে, তাহলে আমরা লিখলাম সাইন 180 প্লাস 0। ওকে, আচ্ছা। এখন কেউ বলো ঠিক আছে ভাই আমি হচ্ছে যে আমি প্লাস 0কে আমি একটা কোণ ধরে নিলাম, ঠিক আছে? তো কেউ বললো আমি এটাকে প্লাস মান ধরি, তার মানে আমার এখানে পড়ছে না এখানে পড়ছে, ভাই যেখানে পড়বো পড়ুক গা, আমরা সাইন 0 তো নিঃসন্দেহে, তাই না? এখন কে বলো ভাইয়া এখানের মধ্যে হচ্ছে যে আমি প্লাস দিতে চাই, কি বলে মাইনাস দিতে চাই, তুমি যা দিতে চাবে চাও এখানের মধ্যে কি হবে জিনিসটা? জিনিসটা কি হবে? 0 আসবে, তাই না? সো সাইন 180 ডিগ্রি মান কত? 0। তুমি তাহলে বলবে যে ভাই তাহলে কস 180 ডিগ্রি মান কত হবে? তাহলে কস 180 ডিগ্রি মান, তাহলে আসো তো কস 180, তাহলে 180 প্লাস 0। ওকে, 180 প্লাস 0। হ্যাঁ, তাহলে এখন আসো এখানের মধ্যে আমাকে আমাকে বলো, এখন তুমি 180 প্লাস 0, তুমি বললো আমি ভাই 0 আমি এখানে ধরতে চাই, এখানে ধরলো কস মাইনাস, এখানে ধরলো কি? তুমি যে এখানে যাবে যাও, কস কি ওখানে কি? কসের ঘর সামনে, কসের ঘর কি? তুমি তুমি কই আমি ভাই আমি 3 নম্বর ঘরে ধরতে চাই, 0কে আমি একটা ধরতে চাই, একটা মান ধরতে চাই, তাহলে আমি এটা প্লাস করে দিতে চাই। কেউ না আমি ভাই 180 মাইনাস 0 লিখতে চাই, এই যে মানে 0 সে বলবে ভাই আমি তাহলে আমার 2 নম্বর ঘরে পড়ছে, ওখানে কস মাইনাস এখানে কস মাইনাস, দুই জায়গায় কি কস মাইনাস, তাহলে আমার কসের এখানে মাইনাস, কস 0, কস 0 মান কত? 1, তাহলে কস 180 ডিগ্রি মান কত আসবে? -1। বুঝা গেল? আচ্ছা, এবার মান অন্যের ঘরে, অন্যের ঘরে পড়লে মাইনাস, হ্যাঁ অন্যের ঘরে পড়লে মাইনাস, রাইট, তৃপ্তি খুব সুন্দর একটা কথা বলছে, অন্যের ঘরে পড়লে মাইনাস। হ্যাঁ, তাহলে পরে ধরো আমরা হচ্ছে যে সাইন আমরা হচ্ছে যে 750 ডিগ্রি মান বের করবো। হ্যাঁ, তাহলে কি বলছিলাম 180 ডিগ্রি জোর গুণিতক বের করতে বলছে। তাহলে আমরা কত লিখবো? এটা লিখতে পারবো আমরা হচ্ছে যে তোমার 180 ইন্টু 4 প্লাস হচ্ছে কত 30, জোর গুণিতক করে লিখছি। তুমি কি আমি বিজোড় লিখি না, বিজোড় না, এটা তুমি 720 পর্যন্ত গেলা তার লাগে 30 যোগ করলা, তাই না? এরকমই তো, এই বুঝা গেছে জিনিসটা? এটা বুঝা গেল কিনা? এখন আমাকে বলো, এই যে বলো যে এখন এটা লেফট এটা হচ্ছে রাইট, এই শুধু এটা, এই শুধু 180 ইন্টু 4 রাইট লেখার মধ্যে পড়ছে নাকি লেফটের মধ্যে পড়ছে? কার উপরে পড়ছে? রাইটের উপরে পড়ছে। রাইটের উপরে পড়ার পর আরেকটু সামনে যাও, 30 মিনিট আরেকটু সামনে, তাহলে তাহলে কত নম্বর চতুর্ভাগে পড়ছে? এই হচ্ছে রাইটে পড়ছে এখানে, 30 মানে আরেকটু সামনে আরেকটু এখানে পড়ছে, মানে ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরে, তাহলে এখানে সবাই পজিটিভ, তাহলে ওখানে কি সবাই পজিটিভ। তার মানে সাইন কত ডিগ্রি নিব? শুধু 30 ডিগ্রি নিচ্ছি আমরা, সবাই কিন্তু পজিটিভ। তাহলে চতুর্ভাগে পড়া দিয়ে হিসাব করি আমরা কি সে পজিটিভ নাকি নেগেটিভ হিসাব করতেছে। তো সাইন 30 মান কত?
হাফ। তাহলে সাইন 750 ডিগ্রি মান হচ্ছে হাফ। বুঝা গেল? ধরো তুমি হচ্ছে যে সাইন 690, হ্যাঁ, সাইন 690 কত হবে? তাহলে সাইন 4 × 180 -30, ঠিক আছে কিনা? 720 থেকে 30 গেলে 690। ওকে, তাহলে এখন আমাকে বলো, তাহলে এই যে 4 × 180 কোথায় পড়ছে? এই বি জরুরি এখানে, জরুরি কি এখানে, 4 × 180 পড়ছে কিন্তু রাইটে। তাহলে এখন আসো, -30 মানে কি একটু পিছনের দিকে যাবে, 4 নম্বর চতুর্ভাগে পড়ছে। সেই 4 নম্বর চতুর্ভাগের মধ্যে এই যে 1 2 3 4, 4 নম্বর চতুর্ভাগে পড়ছে। সেই 4 নম্বর চতুর্ভাগে কার ঘর? এটা ওটা কসের ঘর। তাহলে ওখানে সাইন কি নেগেটিভ। তাহলে এখন আসো আমরা সাইন 30 ডিগ্রি, শুধু এটা নিবে, শুধু ভাগশেষটা নিবে, এটা নিবে শুধু। তাহলে সাইন 30 মান কত? হাফ। তাহলে সাইন 60 ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ। বুঝা গেল এই পর্যন্ত? ঠিক আছে, ওকে। আমরা চেষ্টা করছি এই বিষয়টাকে সিম্পলিফাই করার জন্য। এখানের মধ্যে তোমার ইন্টার মাস্টাররা 90 ডিগ্রি এনে করাই, তো 90 ডিগ্রি এনে করালে হচ্ছে বলা হয় হুদাই আমার একটু প্যারা নেই, 90 ডিগ্রি করার দরকার নেই। বইয়ের মধ্যে 90 দিয়ে করাইছে অবশ্য, হ্যাঁ, 90 দিয়ে করাইলে তোমরা অনেক প্যাস লাগবে 90 মধ্যে করলে, যাতে তোমার আগে করার। হ্যাঁ সামিউল, ম্যাথ 90 দিয়ে করলে অনেক প্যাস লাগে। আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে আমি 180 দিয়ে করাইছি ইন্টারমিডিয়েটে। 90 দিয়ে করলে প্যাস লাগায়। 180 মনে রাখো, তুমি কোন চেঞ্জ মেঞ্জ এগুলো কিছু তোমার মনে রাখা লাগবে না, হ্যাঁ, চেঞ্জ হয় না। আচ্ছা এখন আসো আমরা, এই জিনিসগুলো আসলে তোমার শুনো, ত্রিকোণমিতি পরীক্ষা আসবে কি আসবে না সেটা আমরা জানি না, কারণ ত্রিকোণমিতি পরীক্ষা এখন পর্যন্ত 3 ইয়ার ছাড়া কখনো আসে নাই। কিন্তু এরপর আমাদের এগুলো জানা লাগবে। কেন জানা লাগবে? যদি চলে আসে নাম্বার 1, এবং ব্যাংকে যারা পরীক্ষা দিবে ব্যাংকের মধ্যে কিন্তু ত্রিকোণমিতি মোটামুটি আসে। সেই জন্য তোমার একটু হলো জাস্ট একটু আইডিয়া রাখো যে যদি চলে আসে তাহলে হচ্ছে তোমার যদি আনসার করতে আসলে বাদ দিবে, হ্যাঁ বাদ দিতে পারো তার তুমি, কিন্তু বেশি কঠিন লাগবে বাদ দিতে পারো। কিন্তু আমি মনে করি যে একটু নাইস টু নো, এটা জেনে রাখা ভালো। রিটেনে কিন্তু আসতে পারে সেক্ষেত্রে। আচ্ছা, এখন আসো পরীক্ষার যেগুলো আসতে পারে, এটা হচ্ছে আমাদের সে টাইপ 1। তাছাড়া তোমার যদি কঠিন লাগে তুমি শুধু এগুলো করো, এই যে টাইপ 1 এইটা, আর হলে তোমার খুঁটি ভেঙে গেছে, এই যে খুঁটি ভেঙে গেছে, এই দুই নিয়ম করলে আসবে না, সিলেবাস শুধু এই 2 নিয়ম দেয়া। ওকে, শুধু এগুলো করো, এই যেগুলো দেখাচ্ছি এগুলো করো শুধু, এখন যেগুলো দেখাচ্ছি এগুলো করো, তাহলে তোমার তোমার হচ্ছে যেটা খুব একটা তোমার পেইন লাগবে না। হ্যাঁ? আচ্ছা, এরকম আসবে যে সাইন থিটা সমান 4/5 দিলে sec থিটা কত, একটা অনুপাত দেয়া আর একটা অনুপাত বের করতে বলবে। হ্যাঁ, শিক্ষক নিবন্ধনে কিন্তু এগুলো আসে। হ্যাঁ, তো দেখো আমরা তাহলে, তুমি আমাকে বলো সাইন মানে কি ছিল? লতি ভতি লঘু, কোনটা ছিল সাইন মানে? সাইন মানে কি ছিল? লতি ছিল। তার মানে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি অতিভুজ। তার মানে A4 হচ্ছে লম্ব, 5 হচ্ছে অতিভুজ। এ হয়ে গেল আমাদের লতি। হ্যাঁ? তাহলে প্রথম কাজ স্টেপ 1, স্টেপ 1, স্টেপ 1 হচ্ছে এই ভ্যালুটাকে চিত্রের মধ্যে বসানো। ভ্যালুটাকে চিত্রের মধ্যে বসানো, এটা হচ্ছে স্টেপ 1, চিত্রের মধ্যে বসানো, ডান। হ্যাঁ, ওকে। এখন আমাকে বলো এটা যদি 5 হয়, এটা যদি 4 হয়, তাহলে এটা কত? এটা কত সবাই বলো, পিথাগোরাসের কথা মতো বলো, এটা হলো 3, রাইট, 3। তোমরা কয়েকটা জোড়া মুখস্থ রাখতে পারো যে 5 4 3, অতিভুজ 5 হইলে একটা 4 একটা 3, এভাবে কয়েকটা জোড়া মুখস্থ রাখতে পারো তুমি। হ্যাঁ, ওকে। তাইলে আমাদের, হ্যাঁ, তো এটা যদি 3 হয়, এখন আসলে আমাদের বের করতে বলছে কি স্যাক বের করতে বলছে। ভাই আমার স্যাকের সূত্র তো আমি পারি না ভাইয়া, স্যাকের সূত্র তো আমরা পারি না। আর স্যাকের উল্টাটা কি বলতো? স্যাকের উল্টাটা কি? স্যাকের উল্টা কি? কস। স্যাকের উল্টা হলো কস। ওকে, কস। কস মানে কি? লতি ভূতি লঘুর মধ্যে কোনটা? ভূতি, তাই না? কস মানে হলো ভূতি, তাহলে ভূমি অতিভুজ। ভূমি কত? ভূমি হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5। এটা হচ্ছে ভূতি মানে কস, এটা হচ্ছে কস। এটা যদি কস হয়, এটা যদি কস হয়, 3/5 যদি কস হয়, তা sec কত হবে? sec কত হবে? উল্টাটা, 3/5 উল্টাটা কত? 5/3। উল্টাটা হচ্ছে 5/3। তাহলে 5/3 হচ্ছে sec। হ্যাঁ, তো sec বের করতে পারি না তো কি, আমরা আগে cos বের করছি, cos বের করার পর আমরা sec বের করছি। হ্যাঁ, ইজি তাই না? ওকে, আমরা পরের একটা করি। ধর tan থিটা, tan মানে অতিভুতি লঘুর মধ্যে কোনটা? tan মানে লঘু, তাই না? লম্ব বাই ভূমি, লঘু লম্ব বাই ভূমি। তার মানে এটা হচ্ছে লম্ব, তো ভাই ভূমি কই তাহলে? এই মনে মনে নিচে কত আছে? নিচে মনে মনে কত আছে? 1 আছে, রাইট, নিচে মনে মনে 1 আছে, মনে মনে 1 আছে নিচে, তাহলে হচ্ছে লঘু।
তাহলে এ হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে হচ্ছে লম্ব হচ্ছে √3 আর ভূমি হচ্ছে কত 1। এখন আমাকে বলো তো এটা √3, এটা 1 হলে এটা কত বলো তো, বের করে ফেলো তো। আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু উৎস, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখানে আসলো 3 + 1 তার মানে 4। অতিভুজ স্কোয়ার সমান 4 হলো অতিভুজ সমান কত 2। তাহলে স্টেপ 1 কি, স্টেপ 1 হচ্ছে ফিগার আঁকা, স্টেপ 1 ফিগার আঁকলাম, ফিগার আঁকা শেষ। এখন বের করতে বলছে কি কস মানে কি, লতি ভূতি লবের মধ্যে কোনটা ভূতি, তাই না? ভূতি, লতি ভূতি, কস হলো ভূতি, তাহলে ভূমি অতিভুজ। ভূমি কত 1, অতিভুজ হচ্ছে 2, হাফ হয়ে গেল। দেখছো এরকম এক লাইন মার্কে এগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এক লাইন মার্কের অঙ্কগুলো, এগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এক লাইন মার্ক অঙ্কগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে তোমার অনেক আছে পরীক্ষায়। আচ্ছা, এখন আসলে এইটা আমরা একটু করি। দেখো এখানে একটু আমাদের দেখো তো, আগে tan থিটা cos থিটার মান বের করতে বলছে, sin থিটা sec থিটার মান বের করতে বলছে, মানে থিটা থিটা সেম আছে, কোনটা সেম ছিল এখানে, কোনটা কি সেম আছে? দিছে sin এর মান বের করতে বলছে cos এর মান, কোনটা কি সেম আছে কিনা, কোনটা কিন্তু সেম নাই। ওকে, তাহলে আমরা যে কোনো একটা, তুমি আরবিটারি যে কোনো একটা ধরতে পারো ফিগারের মধ্যে, তুমি এবিসি যে কোনো একটা ধরো, এটা হলো আমাদের এ বি সি। তবে আবার এটা এটা ধরো না, এটা তো সমকোণ, তার মানে আমার সি কোণ আর এই কোণ দুটো কি, এটা আর এইটা হবে, এই দুজন একজন হবে, তাই না? আমরা এইটাকে আমরা সি কোণ বাই কোণ ধরতে পারবো না, কারণ ওটাতে সমকোণ আছে এটা, কারণ এই থিটা কোণটা সবসময় কি হয় ভূমির সাথে থাকবে না লম্বের সাথে থাকবে, এখান দিয়ে থাকবে, নাহলে এই সমকোণ তো হবে না সে, কারণ কোনটা সমকোণের জন্য অনুপাতটা। ওকে, এই সাইন 3 = 1/3, সাইন মানে কি লতি ছিল, সাইন মানে কি ছিল লতি, ইহা লম্ব ইহা অতিভুজ, তাই না? লতি, তাহলে ইহা লম্ব ইহা অতিভুজ, ইহা লম্ব ইহা অতিভুজ। এখন বল এটা 1 এটা 3, এটা কত তাহলে, এটা কত, এটা লম্ব এটা অতিভুজ, এটা কত, এটা কত √8। আচ্ছা, √8 বা 2√2 যে আছে যেটা দিও না কেন, এটা খুব ইম্পর্টেন্ট না, কারণ ইম্পর্টেন্ট কেন বলতেছি আমি, √8। ওকে, বা 2√2। এখন আসলে আমাদের বের করতে বলছে কি cos a এর মান বের করতে বলছে, cos a, এটা হচ্ছে সে a। আচ্ছা, এটা যদি আমরা বলছিলাম কি যেটার অনুপাত বের করতেছো সেটা কি ভূমি সংলগ্ন কোণ, রাইট? তাহলে cos a এর জন্য, cos a এর জন্য এটা যদি a হয় তাহলে ভূমি কোণটা, ভূমির মান কত, রাইট? ভূমি কোণটা, ভূমি কোণটা এখানের মধ্যে ভূমি হচ্ছে 1, এটা হচ্ছে ভূমি, রাইট, এটা হচ্ছে ভূমি। তখন এই মেজাবেন এসি তো সবসময় অতিভুজ, এসি ইয়া কেন হবে, এসি তো অতিভুজ, এসি তো অতিভুজ হয়ে যাবে, এসি তো অতিভুজ। এটা যদি হয় কোণ, তাহলে এটা হয়ে যাবে ভূমি, লম্ব হবে কে, এ হবে লম্ব, এটা হয়ে যাবে লম্ব, তাই না? এটা হয়ে যাবে তখন লম্ব, এটা হয়ে যাবে কি ভূমি। তাহলে কস এর মান, কস মানে কি লতি ভূতি, তাই না? তাহলে ভূমি অতিভুজ, তাহলে দিস ইজ ভূমি, দিস ইজ অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে কি 3। তার মানে সাইন এর মান যা কস এর মানও কিন্তু কি তাই আসছে। তুমি বলে অসাধারণ তো জিনিসটা, দেখো তো বাস্তবে এটা সঠিক কিনা, দেখো তো বাস্তবে সঠিক কিনা, দেখো তো। এটা যদি হয় 30, এটা কত বলো তো, এটা 60, তাই না? আচ্ছা, তাহলে বলো তো যে এটা এই সাইন 30° মান যত, কস 60° মান কি তত কিনা, তত কিনা, রাইট? তাহলে আমাদের এখানে এই সাইন সি এর মান যা, এটার কস তা, এই কোণের কস কিন্তু তাহা। বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ। আচ্ছা, আমরা সবাই একটা করি, সেটা হচ্ছে তো সাইন এ সমান যদি হয় 12/13, তাহলে tan এর মান কত, tan a ইজ ইকুয়াল টু হোয়াট, tan এর মান কত সবাই বের করো। tan এর মান যদি 12/13 হয় তাহলে tan এর মান কত, cos b হলে 90° হিসাব করছো তুমি, তখন এখানে এখানের মধ্যে আমার থিটা হচ্ছে যে অলওয়েজ আমরা
তুমি বিটা বিটা তো তোমার ডিগ্রি 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তোমার তো অনুপাত দেখা আর দেখতে হচ্ছে না তোমাকে। এই যে অনুপাতগুলো আমরা লিখতেছি এগুলো সবগুলো এই কোণের জন্য, এই যে এই কোণ বা এই কোণের জন্য, ঠিক আছে, থিটার জন্য। এই যে এতগুলো সূত্র হলো সব থিটার জন্য বের করছি। তখন তুমি কবে যে আমার তো তাহলে তোমার বিকোণ যদি হয় তোমার সেটার জন্য আমাদের অনুপাত এই সূত্রগুলো না। আচ্ছা, আমরা যারা করতে পারি না তারা একটু আমরা দেখি যাদের হয় নাই। সো আমরা আসি যে আমরা আগে স্টেপ 1 ফিগার ড্র করবো। তাহলে ফাইন মানে লতি, তার মানে লম্ব বা অতিভুজ। আগে দেখলাম এ বের করতে বলতো, তাহলে ফিগারের মধ্যে এবিসি কিছু লেখা লাগবে না আমাদের। তাহলে এইটা হলো লম্ব, এটা হলো অতিভুজ, তাহলে হয়ে গেল লতি আমাদের। হ্যাঁ, এখন আমাদের এটা যদি 13 হয়, এটা যদি 12 হয়, এটা হচ্ছে 5। এখন আমাদের বলছে 10 মানে কি লঘু, লম্ব বাই ভূমি, তাই লম্ব বাই ভূমি, তাহলে 12/5। ওকে, তো এই হলো আমাদের স্টেপ 1। এখন আমাদের টাইপ 2, এই টাইপ 2 হলে আমাদের আজকের ক্লাস শেষ। ওকে, বীজগণিতে তোমার এই দুটো টাইপ পারলেই মোটামুটি তোমার হচ্ছে যে এনাফ। তো আসো আমরা একটু কোশ্চেনটা পড়ি। একটা মিনার আছে, সো দিস ইজ মিনার। মিনারের পাদদেশ থেকে, এই হলো মিনারের পাদদেশ, গোড়া মিনার। হ্যাঁ, 20 মিটার দূরে, এই 20 মিটার দূরে আসলাম আমরা, 20 মিটার দূরে আসলাম, এখানে আসলাম। এই বিন্দুতে বিন্দুতে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ, তার মানে হচ্ছে এই বিন্দুর লগে শীর্ষবিন্দু যদি সংযোগ করে দাও, যে কোণটা হবে সেটা হচ্ছে শীর্ষবিন্দুর উন্নতি কোণ। কত বলছে? 30 বলছে, 30 ডিগ্রি। মিনারের উচ্চতা কত? তার মানে আমাদের এই উচ্চতাটা কত, এই সমান কত ধরে জানতে চাইছে। ওকে, গাছ ভেঙে মাথা কোনটা? গাছ ভেঙে যাওয়া ম্যাথ, হ্যাঁ গাছ ভেঙে যাওয়া ম্যাথ, একটু পরে গাছ ভাঙে ফেলবো আমরা। ওকে, গাছ ভাঙবো একটু পরে। তাহলে বলো তো, এটা কি ভূমি তাই না, এটা হচ্ছে লম্ব। তা লম্ব আর ভূমি এই দুইটা কাজে লাগাতে পারবো কোন সূত্র দ্বারা? লম্ব আর ভূমি কোন সূত্র দ্বারা কাজে লাগাতে পারবো? ট্যান, ট্যান মানে হচ্ছে লঘু তাই না? তাহলে আমরা জানি ট্যান, এই ট্যান থিটা সমান ট্যান 30 সমান লঘু লম্ব বাই ভূমি। হ্যাঁ, আচ্ছা, ভূমির উপরে যদি কোনো বিন্দু থাকে যে কোণ সেটা উন্নতি কোণ, আর ভূমির নিচে যদি কোনো বিন্দু থাকে তাহলে অবনতি কোণ। আচ্ছা তাসমি আমি বলতেছি, দাঁড়াও আগে এটাকে শেষ করি। তাহলে ট্যান 30 মানে হচ্ছে আমাদের লতিপতি লঘু, তার মানে এ হচ্ছে লম্ব আর হচ্ছে যে ভূমি, h/20। তার মানে উচ্চতা h ইকুয়াল টু কোনাকুনি গুণ করো, h ইকুয়াল টু হচ্ছে তোমার ট্যান 30 ইন্টু 20। ট্যান 30 মান কত? 0139। এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি তাই না? 3 দিয়ে ভাগ করে, মনে আছে কিনা এই একটা, 3 দিয়ে ভাগ করে রুট, তাহলে কত এটা? 1/√3 ইন্টু 20, তার মানে 20/√3। তাহলে এইটা হলো উচ্চতা। বুঝতে পারছো? আচ্ছা, উন্নতি অবনতি কোন জিনিসটা বলি। এ ধরো আমাদের এই একটা বিন্দু, এটার মধ্যে এটা যে সূর্য, এখানে এখানে কি আছে? এখানে সূর্য আছে। হ্যাঁ, এখানে হচ্ছে সূর্য আছে। তো এখন এলো ভূমি। হ্যাঁ, এলো ভূমি এখানের মধ্যে। এখানে এই ভূমির মধ্যে একটা বিন্দু, আমরা সূর্যের উন্নতি কোণ, সূর্যটাতে কতটুকু কোনাকুনিতে আছে, তার মানে এইটার লগে এটার কোনাকুনি কতটুকু আছে, কোনাকুনি হচ্ছে এত, এইটা হলো উন্নতি কোণ। সো দিস ইজ উন্নতি কোণ, এই থিটা হচ্ছে উন্নতি কোণ। আচ্ছা, এখন ধরো এটা হচ্ছে তোমার সারফেস, এটা হলো সারফেস, এটা হলো পানি, এটা হলো পানি। হ্যাঁ, তো এখানে হচ্ছে জাকিয়া ফারিহা ওখানে গোসল করতেছে, ওখানে মৎস্যকন্যা। হ্যাঁ, জাকিয়া ফারিহা এখানে গোসল করতেছে, মৎস্যকন্যা। এখন এখানে হচ্ছে এই মৎস্য পুরুষ এখানে। হ্যাঁ, এখন মৎস্য পুরুষ কোথায় আছে? ধরো তোমার হচ্ছে সেখানে আছে, এখানে মৎস্য পুরুষ এখানে, মৎস্যপুত্র। হ্যাঁ, মৎস্যপুত্র দেখলো যে কোন কোনায় আছে দেখতেছে,
এই দেখলো এইখানে দেখতেছে এই এতটুকু কোণ অ্যাঙ্গেলে আছে। নিচের দিক দিয়ে যে কোণ এটা হলো অবনতি কোণ বলে, উপরে কোনো বস্তুর লগে কোণ যে কোণ এটা উন্নতি কোণ বলে। হ্যাঁ, বুঝতে পারছো? ও পুকুরের নিচে আছে, তাহলে ভূমি থেকে নিচের দিকে থাকলে কি অবনতি, উপরে থাকলে উন্নতি। ক্লিয়ার? ওকে, এখন আচ্ছা আরেকবার বলতে জিনিসটা এই বলতেছে, আচ্ছা ফিগারটা আরেকবার ড্র করি তাহলে। একটা মিনার, হ্যাঁ, সো দিস ইজ আ মিনার, পাদদেশ, এটা হলো পাদদেশ, গোড়া আর কি। পরে 20 মিটার দূরে, 20 মিটার দূরে আসলাম 20 মিটার দূরে। হুম, দূরে একটা বিন্দুতে, এই বিন্দুতে, বিন্দুতে ছেলে অবনতি করবে এদের দেখা থাকে। আচ্ছা, তো এটা হচ্ছে তাহলে এই বিন্দুতে বলছে, এই বিন্দুতে, এই বিন্দুতে, এই বিন্দুতে মিনারটা শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুর, এই শীর্ষবিন্দুর উন্নতি কোণ, তার মানে এই বিন্দুর লোক এই বিন্দুর উন্নতি কোণ, তার মানে এই বিন্দুতে, এই বিন্দুতে এই শীর্ষবিন্দু, এখানে সূর্য আছে এখানে, সূর্য আছে এখানে, এর উন্নতি কোণ মানে এখানে এর এর কতটুকু অ্যাঙ্গেলে আছে এখান থেকে এসে কোণ হলো 30 ডিগ্রি। যাকে পারি এবার বুঝতে পারছো? এখন আমাদের এইটার মান বের করা লাগবে, লম্বর মানটা লাগবে আমাদের। হ্যাঁ, লম্বর মান বের করার জন্য আমরা এখানে লম্ব আর ভূমিকে কাজে লাগাতে চাচ্ছি। তাহলে টেন বসাবো আমরা এখানের মধ্যে, তাহলে আমরা জানি যে টেন 30 ডিগ্রি মানে হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি, তাই না? ভূমি তো আছে 20। তুমি কবে আমি সাইন বসাতে চাচ্ছি, সাইন, তুমি যদি সাইন যদি বসাও তো ভাই আমি সাইন 30 বসাবো, তো সাইন মানে হচ্ছে লতি, তার মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। অতিভুজ মান তো তোমার কাছে নাই, না থাকলে তুমি এখানে ওই শত্রু বসায় কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আমি কস বসাবো, কস মানে ভূমি অতিভুজ, তার মানে এই ভূমি বাই অতিভুজ, লম্ব তো বেরই হবে না তখন সেক্ষেত্রে। মানে আমার এইটা বের করতে হবে আর এটা দেয়া আছে। হ্যাঁ, 30 ডিগ্রি তাহলে উন্নতি কোণ, রাইট, 30 ডিগ্রি তাহলে উন্নতি কোণ। আচ্ছা, এখন আছে আমরা একটা গাছ ভাঙে যাবো আমাদের। তো তোমার 48 মিটার লম্বা একটা গাছ, এই গাছটা এটা হচ্ছে 48 মিটার, পুরা গাছটা 48 মিটার। ওকে, একটা তো এটা খুঁটি আছে, গাছ না খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে, তাহলে এই গাছটা এই জায়গা ভাঙছে, এই জায়গা ভাঙছে, এই জায়গা ভাঙছে, এবং এই যে অংশটা, এই অংশটা এখান দিয়ে এরকম ভাঙে গেছে, এরকম ভূমির সাথে এভাবে হেলাই পড়ছে, বোঝো নাই মনে হয়। এই ধরো এই পুরো গাছটা এই জায়গায় ভাঙ্গা, এই জিনিসটা, এই যে এই জিনিসটা, এই জিনিসটা, এই অংশটুকু ভাঙ্গা এটা হেলাই এখানে হেলাই গেছে এরকম। হ্যাঁ, এখন বলছে এটা ভাঙ্গা যে গেছে এখন ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে এই হলো ভূমি, ভাঙ্গা এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কিসের অবনতি কোণ? হ্যাঁ, অবনতি কোণ হলে পাতালে ঢুকে যেতে হবে, পাতালে। কোন অবনতি কোণ না এখানের মধ্যে, অবনতি কোণের মধ্যে আসতে কি জন্য? অবনতি হলে তোমার ভিতরের দিকে যেতে হবে, তোমার এখানে অবনতি কোণ মানে তুমি পাতালের দিকে যাবা, ভূমি থেকে ভিতরে ঢুকে যাবা। এখানে হচ্ছে ভূমির লগে 3D কোণ উৎপন্ন করে। এখন আমাকে বলো তো যে এইটার সমান যদি তোমার 10 হয়, এটা সমান কত, এটা সমান কত? কারণ কি এটা হচ্ছে গাছের আগাটা যেখানে ভাঙছিল, তাই না? ভাঙার পরে এইটা এই জিনিসটা, এই জিনিসটা এখানের মধ্যে কি মাটির লগে হেলা গেছে এই জিনিসটা, তাহলে এইটা আর এইটা হচ্ছে কি ইকুয়াল। এটা যারা বুঝতে পারছো, হ্যাঁ এটা ভাঙা অংশ, রাইট, এটা ভাঙা অংশ, এখানে ভাঙ্গিয়া এই জিনিসটাই এখানে হেলা গেছে, এটা বুঝতে পারছো মানে তার মাথা অঙ্ক ঢুকে গেছে, অঙ্ক শেষ। যারা যারা এটা বুঝতে পারছো তার মাথা অঙ্ক কিন্তু ঢুকে গেছে পুরোপুরি, তার মাথা অঙ্ক ক্লিয়ার। যারা এটা বুঝতে পারতেছো না, এই জায়গার মধ্যে এই পয়েন্টের মধ্যে ভাঙছে জিনিসটা, এই ভাঙ্গে এই যে ভাঙা টুকরাটা এটা এখানের মধ্যে হেলা গেছে। এখন তুমি আমার ফিগার আঁকার ত্রুটির কারণে তুমি বলতে পারো যে ভাই এইটা, আচ্ছা এটা আমি একটু বড় করে দিয়ে ধরো এই পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত, এই যে অংশটুকু এটা আগা, এটা এটা আগাটা, ঠিক আছে? এই যে সুপারি ধরছে এখানের মধ্যে, এই তাহলে সুপারি ধরছে, এই যে সুপারি, এই সুপারিওয়ালাটা এই ভাঙ্গিয়া এইখানের মধ্যে, এই ভাঙ্গিয়া টেং করে এখানের মধ্যে হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 30, এই 30 ডিগ্রি কোণ। বুঝতে পারছো কিনা ফিগারটা? ওকে, তাহলে পুরো গাছটা কত? পুরো গাছটা কত? 48। পুরোটা কত? 48। আচ্ছা, এখন বলো, বলছে আমাদের খুঁটিটা কত উঁচুতে ভাঙছিল, তা এইটাকে ধরলাম এইচ উঁচুতে ভাঙছিল, ধরলাম আমরা যদি ধরি যে আমাদের পুরোটা হচ্ছে 48, আমরা যদি ধরি এটা এইচ উচ্চতা, এই এতটুকু এইচ, তাহলে বলো তো এই অংশটুকু কত, এতটুকু কত, এতটুকু কত, এতটুকু কত, পুরোটা কত? রাইট, 48 মাইনাস এইচ, এটা 48 মাইনাস এইচ। কারণ এইটার থেকে এই পর্যন্ত যদি এইচ হয় তাহলে বাকি অংশটা 48 মাইনাস এইচ, যদি পুরোটা এইচ। আচ্ছা, এইটা 48 মাইনাস এইচ মানে কি এই জিনিসটাও কি
48 মাইনাস এইচ, কারণ এটা ভাঙা অংশটাই। তাহলে অঙ্ক শেষ এখন। তাইলে আমাকে বলো যে আমার কাছে কি আছে, আমার কাছে আছে কি এই লম্ব আর হচ্ছে অতিভুজ আছে। তাহলে কার সূত্র কাজে লাগাবো আমরা? রাইট, সাইনের সূত্র কাজে লাগাবো। তাহলে আমরা জানি সাইনের সূত্র আমরা কাজে লাগাবো। আমরা জানি যে সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে লতি, লম্ব অতিভুজ। লম্ব হচ্ছে এইচ, অতিভুজ হচ্ছে 48 মাইনাস এইচ। টেন কাজে লাগে না, কারণ কি আমার তো লম্ব ভূমি, আমার তো লাগবে এইটা আর এইটা আছে শুধুমাত্র মান। তাহলে ওই দুইটা কাজে লাগাইছি আমরা, সাইন দিলেও দুইটা কাজে লাগছে। সাইনের মধ্যে লতি আছে, আমাদের ল আর তি আছে, বুঝতে পারছি এবার? ওকে, তাহলে এখন আসো আমরা যদি সাইন 30 মান কত বলো তো? সাইন 30 মান কত? হাফ, তাই না? তাদের মান হচ্ছে হাফ। তাহলে আমরা হাফ সমান হচ্ছে এইচ বাই 48 মাইনাস এইচ। তাহলে কোনাকুনি গুণ করো, কোন গুণ করলে কত? 2h ইজ ইকুয়াল টু 48 মাইনাস এইচ। পক্ষান্তর করো, 2h প্লাস h ইজ ইকুয়াল টু 48। তার মানে 3h ইজ ইকুয়াল টু 48। h ইকুয়াল টু কত? 16। চলো, আজকে সারা ভাই ক্লাসে নাই? সারা ভাই ক্লাসে আসছেন? আমাদের আস্তে আস্তে জনসংখ্যা কমে যাচ্ছে। কামরুল, কামরুল বুঝতেছো? তুমি তো একটা কোশ্চেন করি, তুমি তো আর কোশ্চেন করলে না। কামরুল ক্লাস মনে কিছুটা বোঝো নাই, তাই না? তুমি মনোযোগ একটু আবার পুরো রেকর্ড আবার দেখো, ঠিক আছে? কারণ আমি প্রথম যে অনুপাত গুলো বুঝাইছি এগুলো কিন্তু আরো একটু অনেকগুলো জটিল আছে এগুলো। হ্যাঁ, আমাদের ক্লাস শেষ, ওগুলো আরো অনেক জটিল। তোমার হচ্ছে যে তোমাকে বলি না রে কামরুল, সারোয়ারকে বলছে। সারোয়ার ভাই, তোমার নাম কি সারোয়ার? ওটা সারোয়ার ভাবি, আসলে এটা সারোয়ার ভাই না, ওটা এটা সারোয়ার ভাইয়ের আইডি ইউজ করে আর কি। স্কুল লাইফে অনেক টাকা দিয়ে যেত না। না, আমি আমি ইনশাল্লাহ তোমার হচ্ছে যে এই যে পিটুয়েতে তোমার হচ্ছে যে উম, আমি লাইফের অনেক কিছু স্যাক্রিফাইস করছি একটা বড় তোমার আসার জন্য। হ্যাঁ, আচ্ছা তোমরা আপনারা জানো, আমি তোমার একটা জিনিস দেখাই তোমাদের। হ্যাঁ, যদি বলো ভাই আপনি এইসব বিসিএস পড়ান টরান এগুলো, হুম, যে হচ্ছে তোমার এটা কেন পড়ান এগুলো? আমি তো বিসিএস পড়াবো না বেশি দিন আসলে। আমি আমার লোকজন জেনারেট হয়ে গেলে তখন আমি আর ক্লাস নিবো না। এই যখন আমার লোকজন জেনারেট হচ্ছে, আমার একটা জিনিস দেখ। হ্যাঁ, শান্তি ভবন এটা। তো আমি যখন তোমার হচ্ছে 2002 সালে আমি তখন এইটে পড়ি। তো আমি একটা লোককে দেখে 2002 সাল থেকে মোটিভেটেড। সেই লোকটার নাম হচ্ছে তোমার অচ্যুত সামন্ত। হ্যাঁ, ইনস্টিটিউট অফ টেকনোলজি। হ্যাঁ, সো আমি তোমাকে একটা লোক দেখাই, তার নাম হচ্ছে অচ্যুত সামন্ত। হ্যাঁ, অচ্যুত সামন্ত, আমি ওকে ফলো করি সেই ধরনের, আমি ছোটবেলা থেকে ওকে ফলো করি আমি। অচ্যুত সামন্ত ওর নাম, অচ্যুত সামন্ত। ওনার ফুল ওয়েবসাইট কই? এই ওনার ফুল ওয়েবসাইট। আচ্ছা, তো দেখো এই ভদ্রলোক, উনি হচ্ছে অচ্যুত, তার মানে দলিত সম্প্রদায় থেকে ট্রাইব বাচ্চাদের জন্য একটা স্কুল করছে উনি 1994 সালে প্রথমে। হ্যাঁ, তো 94 সালে এই স্কুলটা একদম বাঁশ কাঠের একটা স্কুল ছিল। হ্যাঁ, বাঁশ এবং কাঠ দিয়ে একটা স্কুল বানাইছে উনি 94 সালে। ওনার আর্টিকেলটা আমি প্রথম আলো ছুটির দিনে তোমার হচ্ছে 2002 সালে আমি যখন এটি পড়ি, তখন এটি ওনার উপরে একটা আর্টিকেল পড়ি। তোমার হচ্ছে যে ওনাদের প্রতিষ্ঠানটা কেআইআইটি এবং কেআইআইএস তোমার হচ্ছে ওনাদের সাথে আছে। কেআইএস হচ্ছে যে, আচ্ছা, কলিঙ্গ ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স, কলিঙ্গ হচ্ছে সেই ঐতিহাসিক ইউনিভার্সিটিটা। তো এটা কথা কেন বললাম যে মানুষ আসলে, মানুষ যদি বড় ড্রিম করতে পারে তো অনেক কিছু অর্জিত হতে পারে। এই ইউনিভার্সিটিটা এখন হচ্ছে ওয়ার্ল্ডের তোমার সেরা 1000 ইউনিভার্সিটির একটা। হ্যাঁ, সে তোমার এটা করছে 94 সালে। হ্যাঁ, একটা ছোট্ট কিন্ডার গার্ডেন স্কুল দিয়ে শুরু হয়েছে 94-এ। 2017 সালে এসে এটা একটা ইউনিভার্সিটিতে রূপ নিছে, এবং ইউনিভার্সিটিতে রূপ নিয়ে এটা হচ্ছে তোমার 2017 সালের 25 আগস্ট ইউনিভার্সিটি রূপ নেওয়ার 5 বছরের মধ্যে এটা এখন ওয়ার্ল্ডের বেস্ট 1000 ইউনিভার্সিটির একটা। হ্যাঁ, এই লোকের নাম হলো অচ্যুত সামন্ত, ট্রাইবদের জন্য করছে এটা। ওনার দুটো ইউনিভার্সিটি আছে আমাদের, হচ্ছে যে আরেকটা বললাম যে এই যে কেআইআইটি, কলিং ইনস্টিটিউট অফ টেকনোলজি যেটা। হ্যাঁ,
তো এই ভদ্রলোকের ইউনিভার্সিটি। আরেকটা প্রতিষ্ঠান দেখা ইন্ডিয়াতে, সেটা হলো শান্তি ভবন। হ্যাঁ, নেটফ্লিক্সে একটা ডকুমেন্টারি আছে, তোমরা দেখতে পারো। সেটা হচ্ছে ডটার অফ ডেস্টিনি নামে একটা ডকুমেন্টারি করছে নেটফ্লিক্সে। তোমাদের যারা নেটফ্লিক্স আছে তোমরা দেখতে পারো, বা ইউটিউবে কিছু তোমার ইয়ে আছে। তো এই স্কুলটা করছে দলিত বাচ্চাদের জন্য, তোমার মানে যারা যারা খুব অচ্ছুত সমাজের মধ্যে, হ্যাঁ, যাদেরকে মানে আনটাচেবল লোকজন যারা আছে ওদের জন্য। তো ওনার এই স্কুল, উনি কিন্তু তোমার অনেক পয়সা ধনী লোক ছিল ইউএসএ তে। ওনার সাথে ফরচুন 500 ক্যাটাগরির একটা কোম্পানি ছিল, ওই কোম্পানি সেল করে দিচ্ছে এট দ্য এজ অফ 49। যে লোক করছে ওনার নাম হচ্ছে তোমার ভুলে গেলাম এখন। তো তো এই স্কুলটা তোমার হচ্ছে যে উনি তখন ইউএসএ ওনার ফরচুন কোম্পানিটা সেল করে উনি 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 চিন্তা করতেছিল ওখানের মধ্যে যে আমি যে এখানে যে কাজগুলো করতেছি, ঠিক আছে, আমি অনেক টাকা আর্ন করতেছি, বাট আমি খুব ইম্প্যাক্টফুল কিছু করতেছি না, যেটা আমার সোসাইটির জন্য খুব ইম্প্যাক্টফুল কিছু একটা হবে। হ্যাঁ, এই ভদ্রলোক যে খুব ইম্প্যাক্টফুল কিছু, আমি তো আব্রাহাম জর্জ, আব্রাহাম জর্জ মানে চিন্তা করলো যে আমি এমন কিছু করব যেটা খুব ইম্প্যাক্টফুল কিছু একটা হবে। এরপরে উনি ইউএসএ থেকে ওনার কোম্পানিটা সেল করে দিয়ে উনি চলে আসছে। হ্যাঁ, ব্যাক ইন দ্য 1995। 800 একর জমি ওনারা কিনে, তখন ওনারা হচ্ছে যে তোমার ওনার ছেলে এটা অজিত জর্জ, এবং সো ওনার একটা তোমার তামিলনাড়ুতে ওনার একটা স্কুল করে, ওখানের মধ্যে 4 বছর বয়সী বাচ্চাদেরকে ওরা নিয়ে আসে, যারা তোমার দলিত এবং অচ্যুত। প্রত্যেকটা ফ্যামিলি থেকে একটা করে বাচ্চা। কেন? কারণ হচ্ছে তোমার যে দলিতদের যে হাজার বছরের যে ইতিহাস, উনি মনে করছে একটা বাচ্চাকে যদি আমি যদি তাকে ট্র্যাকে নিয়ে আসতে পারি, সেই বাচ্চাটা তার পুরো পরিবারের 1000 বছরের ইতিহাসটা চেঞ্জ করে দিবে। হ্যাঁ, তোমরা এই ডকুমেন্টটা অবশ্যই দেখবা নেটফ্লিক্সে। তোমার হচ্ছে যে ডটার অফ ডেস্টিনি নামে একটা ডকুমেন্টারি আছে, ডটার অফ ডেস্টিনি। সো ইউটিউবে গেলে ওইটা কিছু তোমার ট্রেলার পাবা। এগুলো সে বাচ্চাগুলো 4 বছর বয়সে বাচ্চাগুলোকে তারা নিয়ে আসে, যারা টোটালি বেসিক হিউম্যান রাইটস থেকে তারা হচ্ছে পুরোপুরি বঞ্চিত। তো আমার এরকম একটা ড্রিম হচ্ছে আমরা একটা স্কুল করব। এইটা আমি কেন, কারণ আমাদের প্রচুর পথ শিশুদের নিয়ে প্রচুর প্রোগ্রাম হয়, এগুলো একদম বোগাস এবং জাস্ট ফর ফান্ডিং। এগুলো দেখা টাকা ফান্ড পাওয়ার জন্য এবং বলাবানকে ভলান্টিয়ার কাজ মাস দেখায় ওই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে স্কলারশিপ পাওয়ার জন্য, কিচ্ছু না, এগুলো বোগাস। কারণ তোমার তুমি একটা বাচ্চাকে যদি সে পথে যদি থাকে, ও কোনোদিন চেঞ্জ হবে না। চেঞ্জ হলে সেই ইম্প্যাক্টটা খুবই ক্ষুদ্র। তুমি 1000 বাচ্চা নিয়ে কাজ করলে একটা বাচ্চা চেঞ্জ হতে পারে ম্যাক্সিমাম, একটা বা দুটো বাচ্চা। তোমাকে যেটা করতে হবে, তাকে ওই সোসাইটি থেকে সেপারেট করে ফেলতে হবে। সেপারেট করে ফেলে তোমাকে, ওরা যেটা করছে রেসিডেন্সিয়াল ফুল, ও বাচ্চাটা সেপারেট করে ফেলতেছে, ওখানে তুমি তাকে আর খাবার দিতে চিন্তা ভাবনা করলে হবে নাকি? ওকে তুমি খাবার দিতে হবে, ওকে তুমি হচ্ছে যে পড়াশোনার পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে হবে, দেওয়ার পরে তারপরে ওকে তুমি গ্রো আপ করতে পারবা। কিন্তু তুমি পথে ঘাটে তুমি সরাসরি শিখে খুব বেশি কিছু চেঞ্জ করতে পারবা না। হ্যাঁ, করা যাবে হয়তো, কিন্তু সেই চেঞ্জটা এটা খুব একটা ইম্প্যাক্টফুল হবে না। হ্যাঁ, কিছু তো চেঞ্জ হয়, একদমই যে হয় না সেটা তা না, কিছু কিছু হয়, কিছু কিছু হয়তো হয়, কিন্তু তোমার হচ্ছে যে সেই ইম্প্যাক্টটা খুব ভিজিবল না। হ্যাঁ, বেশিরভাগ জিনিস হলো স্কলারশিপ পাওয়ার জন্য এটা। তো আমি এনজিওর অভিজ্ঞতা থেকে আমি যেটা জানি, যে তোমার নিজের সেলফ ফান্ডিং যদি না থাকে তাহলে অনেক কিছু করা খুব ডিফিকাল্ট। তো আমাদের যে এডুকেশন ব্যবসাতে আসা, আমার বিজনেসের আশা হলো একটা, সেটা হচ্ছে আমাদের ফান্ড জেনারেট করা, যাতে আমরা আমাদের বিগ কিছু করতে পারি, যে ফান্ড জেনারেট করে। কারণ পিটুএ তে আমাদের যে আর্নিং, ওটা তো মানে পিটুএ তোমার হচ্ছে যে ধনী কোম্পানি হলো, পিটুএর স্টাফটা কিন্তু গরিব। মানে তোমার ধনী কোম্পানির খুব মানে গরিব স্টাফ। তুমি দেখো আমি কিন্তু খুব বেশি জামা কাপড় পরি না, ধনী কোম্পানির খুব গরিব স্টাফ আমরা সবাই। এবং আমাদের একটা ড্রিম আছে যে, আমাকে অনেকে বলে যে গাড়ি কিনেন, ফ্ল্যাট কিনেন। আমি বলি গাড়ি কিনা ফ্ল্যাট কেনার জন্য তো পিটিও হয় না, তাই না? তো পিটিওর একটা বিশাল ড্রিম আছে, একটা গোল আছে। আমি শুধু ফ্ল্যাট বা গাড়ি কেনার জন্য পিটিও করি নাই, একটা ড্রিমের জন্য করছি। আমরা একসময় নিজেদের জমি কিনবো, নিজেদের প্রতিষ্ঠান করব আমরা, যেখানে আমরা খুব ইম্প্যাক্টফুল কিছু একটা আমরা করতে পারবো। হোপফুলি আমরা এটা 50-50 মেথডে করবো, মানে আমরা ধনী বাচ্চা রাখবো 50%, আর যারা খুব সুবিধা বঞ্চিত ওদের রাখবো 50%। কারণ আমরা কোনো ফান্ডিং বেস কিছু করবো না, যে ডোনেশনের জন্য তাকায় থাকবো লোকজন ফান্ড দিবে আমরা কিছু করবো, বাট ফান্ডিং বেস আমি কিছু করবো না। যেহেতু আমি খুব তোমার এনজিওর কাজ করছি, আমি জানি ফান্ড আনা কতটা কঠিন। আমি চাই আমরা নিজে বিজনেস করবো, বিজনেস করে আমরা যে আর্ন করবো সেটাতে আমরা কিছু একটা করবো। আমি জমি টমি দেখে আসছি এবছর। তো দেখি সামনে আরো কতটুকু কি করতে পারি। হ্যাঁ, তোমরা তো ডেফিনেটলি ইনশাল্লাহ সবাই থাকবা, আমাদের সাথেই থাকবা। এটা হচ্ছে আমার খুব, কারণ আমি হাই স্কুলে পড়ানোর সময় আমি দেখলাম যে তোমার আমাদের স্কুলে, তোমরা তো অনেক শহরে পড়ছো, তো তোমাদের সেক্ষেত্রে তোমাদের আসলে খুব বেশি